যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন পুলিশেরটা তো ছিল, আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজার আন্ডারে তো পুলিশ, কিন্তু তো আমি পুলিশের বিষয়টা তো হোম অ্যাডভাইজারই দেখছেন। আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না। ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। জানতে চাইবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে? গুজবে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ। আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না। অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা, সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা, বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন? না, আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল, সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে। সেখানে আর্মি চিফ ছিলেন, নেভি চিফ ছিলেন, এয়ার চিফ ছিলেন, সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন, তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন, এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন, এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন। তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, কোথায় কোথায় উন্নতি আরো একটু করা যায়, বা কোথায় কোথায় সন্তোষজনক, এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি। এখানে সবাই তো ছিলেন, সবাই এখানে আসছেন, যমুনাতে মিটিংটা হয়েছে। শফিক ভাই, আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাত দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য? বিকজ না, হোম অ্যাডভাইজার পুলিশ চিফ ছিলেন না। না, এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে। আচ্ছা, হোম অ্যাডভাইজার ছিলেন, হোমের অফিসিয়ালরা ছিলেন। তো এইটার মূল জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডেপ্লয়েড আছে না, আর্ম ফোর্সেস তো ডেপ্লয়েড আছে দেশে, তো তাদেরটাও তো একটা রিভিউ এর বিষয় আছে, তারা কেমন করছেন, এই এই বিষয়গুলোও ছিল। পুলিশেরটা তো ছিল, আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজার আন্ডারে তো পুলিশ, কিন্তু তো আমি পুলিশের বিষয়টা তো হোম অ্যাডভাইজারই দেখছেন। আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না। সিরিয়াসলি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ না, থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ। না, মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও পুলিশ চিফ থাকেন, মানে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন, এবং এটা প্রায় 1.5-2 ঘন্টার মিটিং হয়েছে, ওনারা স্টক টেকিং করলেন। আচ্ছা, এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম, মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী, তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া, বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলির কথা আমরা শুনতেছি, সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে? জি, সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে, স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে। ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত, আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে, আমরা তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে। শফিক ভাই, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দড়িটানাটা নিয়ে আছে, যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে? আসলে শফিক ভাই, আমি স্বীকারই করতেছি, সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা, সিটিং উপদেষ্টা যখন বলেন, বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনূস সাহেবের সেনাপ্রধান হওয়ারটা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন, মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে? না, ওইটা যে কথাটা বলেছিলেন, ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে, মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে, বাট আমার মনে হয় যে জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব, এটা পিওর গুজব। এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন, বা এক ধরনের, আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে। প্রফেসর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক, প্রতি মাসে 1-2 বার উনি আসেন, এসে কথা হয়। আমাদের সারু মাঝে মধ্যে এফডি তে যান, 1-2 বার গিয়েছেন, তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা, মানে দূরত্বটা কি হলো, এটা সত্যি করতে আমার বোধগম্য, এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই, যে এই ছবি আমরা রিলিজ করি। অনেকে অনেকে
মানে ব্যাপারটা কিরকম হয়, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো, তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে, আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই। তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন, ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে, আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে। গুজবটা হচ্ছে এরকম, এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে, মানে আমি শিওর। না না, এই পুরো বিষয়টা, করিডোরের বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না, হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয়। সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে, যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি, একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান, এটা এফার্টটা লেট করে কারা? ইউএন লেট করে, ইউএনই ডিসকাশন গুলো করে। ইউএন যারা রেলিভেন্ট পার্টি, বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি, মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি, আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি। বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে, সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মির। এখন এই তিনটা শক্তি, তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি। তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো আমি সবগুলো রেসপন্স দিব, এবং একই সাথে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে। ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে, যে এই উনি এটা কথা বলছেন, এটা বলছেন, এটা কিছুই হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন, আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে, আপনি এটাকে এভাবে দেখেন না। মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত, আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23-এর অক্টোবরে একটা এই যে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন, এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে। ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে, এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে যে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে, এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়। এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি, আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, যতটা না ডেভেলপমেন্ট। মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে, মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই, তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ, এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া, মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি, আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি, আরাকান আর্মির সাথেও কথা বলতেছি, আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি, বুঝতেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা কিরকম, মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক? মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি, এরকম হয় নাকি আসলে? না না, এটা আমাদের আসলে হচ্ছে কি, আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে। প্রথম কথা, আমরা আরাকানের সাথে, আমরা রাখাইনের সাথে 270 কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে।
সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই, মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির। তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে, কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয়, বর্ডার থেকে ইয়াবা আসে, বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয়। এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুলার তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে। এটা ইন্টারন্যাশনালে এটা চলে, ইন্টারন্যাশনাল ইয়ে, বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি ওই পুরো টেরিটরি, তো মায়ানমার তো নাই, মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই, মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই। তো আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয়। আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখ্যিত হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না, মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল, তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক প্রশ্ন, আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্টো, যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন, এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা? না না, আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট, আপনি তাদেরকে যে শাহাব ইনাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন, আপনি সবার সাথে কথা বলেন। এটা ইন্টারন্যাশনালি খুবই একসেপ্টেড এই রকমের ডিফ্যাক্টো ইয়ে। আপনি থাইল্যান্ড করে মায়ানমারের অনেক গ্রুপের সাথে, বিকজ থাইল্যান্ডও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের ওয়ার যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন, বিকজ আমার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে, বর্ডারে মায়ানমার ট্রুপস নাই, তা আপনি কার সাথে কথা বলবেন? ইভেন চায়না ওই কাজটা করে, কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই, তো সে যে রেবেল গ্রুপের। আমার কাছে মনে হয় শফিক ভাই, চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে। আপনি থাইল্যান্ডটা দেখেন, আপনি থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে। থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের শান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে। আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা, তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া, সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে। যাই হোক, আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তাহলে সেটা একটা গেল। আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সবকিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজ খবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সবকিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করবো অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি
106-এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনি আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি, আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো, আপনি দুইজন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন, আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি, এবং আপনার যদি মনে হয় যে না, আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা নিয়ে তো এটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন, এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই, এটা অবশ্যই, এটা আমি মনে করি এটা পলিসি, নতুন পলিসি না। এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাই পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না। আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে? এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করা। আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার অর্থে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না। সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, কিরকম করে? অবশ্যই। এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে
যে চিটাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না, ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে। এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান। কিন্তু যখনই ওনার শুনেন যে চিটাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিটাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটাতে অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিটাং পোর্ট। আমি 98%ই ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন, যেটা অবশ্যই সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, যে তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্ট গুলো সব বাইরের ম্যানেজ করে, যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যতদূর মনে আছে, এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি। সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে। আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না রবিন ভাই, এটা ম্যানুফ্যাকচার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না ভাই। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচার আমার সাথে। ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে $5-6 বিলিয়ন নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিয়াকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিয়াকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে না, এটা আপনি আমার মনে হয় যে আমি আপনাকে বুঝাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইডটা থেকে, আমাদের এখানে যারা তৈরি করে, যারা ম্যানুফ্যাকচার করে, তাদের অর্ডারটা প্লেস করে কারা, অর্ডারটা প্লেস করে কারা, এটা মেন। তো আপনি অর্ডারটা তো আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না, অর্ডারটা কেউ না কেউ তো প্লেস করছে। যারা ব্যবসা করে তারা তো সবচেয়ে ভালো জানে তাদের জন্য এটা কি তাদের দাবি ছিল, তারা তো সবচেয়ে ভালো জানে ভাই। তারা মোস্ট ওয়েলকাম করছে, আপনি কথা বলেন, তারা মোস্ট ওয়েলকাম করছে। সেইটা তো বোধহয় ক্ষমতায় যে থাকে তাকে ওয়েলকাম করে ব্যবসায়ীরা, এটা মনে হয় আমরা দেখি। না, এটা তারা কি চায় না তাদের এখানে এফিশিয়েন্ট হোক, তার ইয়েতে কন্টেনারটা পড়ে থাকুক 3 দিন, কে চায়? ওকে, ঠিক আছে, এটা আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই বিষয়ে যে আপনারা যে সব ডিসিশন নিচ্ছেন, আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন। অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয়। মুখে দেখাই করুক আর যাই করুক, 15 বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে সব শেখ হাসিনা করে, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, পলিসির ক্ষেত্রে আলোচনা করা, ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা। এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন, সেক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা, এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা। না, বিনিময়ের
আমাদের এগুলো পেসিং রিগড। আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি। আচ্ছা। আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না, এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য। আমার ইয়াং ছেলেরা, আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো, কোটার ক্রাইসিস, একটা জব ক্রাইসিস এতে তো কোটা হচ্ছে। তো রাইট। ইয়াং ছেলে মেয়েদের জন্য, এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে, আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা। তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে। এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই, কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না, আমি জানি। Okay. বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে, Okay. অসুবিধা কি? বাট Okay. আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি। আর আমরা যে আমি ডিল একটা- যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাব, তারা আমি একটা দেখবেন ভয় আমরা ভয়- শফিক ভাই, কতটুকু ট্রান্সপারেন্সি ছিল। আমি একটা ভয় প্রশ্ন করি। আমার কেন জানি মনে হতেছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না না, এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন। উনি বিদেশি- ওনার একটা কেউ জিনিস কেউ আবার যেটা বলতেছে হচ্ছে যে যে এটা উনি করেন না, হচ্ছে না, বিদেশিদের সাথে, মানে না, দেশি লোকদের এটাও সাথে না, ভুল কথা। যেহেতু দেশি দুষ্ট উনি লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট না, আমি কথা বলতেছি বলেন যেহেতু নাই। দেশি লোকরা দুষ্ট উনি সেটা। বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না। কিন্তু মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা উনি সবার সাথেই কথা বলছেন, এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি ড্যাভোসে এই আলাপগুলো হয়েছে, নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন। তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন, এই কথাগুলো বারবার আসে। কেন, জবটা একটা বড় জিনিস, আমরা কিভাবে জব তৈরি করব, এইটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আচ্ছা, এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো, এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন, যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক? এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রজার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন, তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডা নাগরিক বলা হচ্ছে একজন, আপনি জানেন কাকে কাকে। তারপরে এরকম আমার শিক্ষক আলী রিয়াজ স্যার, তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন, এটা আমারই মনে আছে। তো এইটা কি ঠিক যে মানে আমার কোনো অসুবিধা নাই, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে, প্রফেসর ইউনূস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন, আমার তো, কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা? না, সত্য না। আমরা খলিলুর রহমান ভাইয়ের, আমি আলী রিয়াজ স্যারেরটা আমি জানি না। আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার, আমি এই বিষয়ে করতে চাচ্ছি না। বাট আলী রিয়াজ স্যারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক, খলিলুর রহমান এবং সাহেবের ওইটা ক্ষেত্রে? জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে? খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক, এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না, যারা এই না না, অভিযোগটা বাংলাদেশের তুলছে- নাগরিক কিন্তু শফিক ভাই, প্যাচটা না, হলো উনি উনি ওই যে আমেরিকারও শুনে- নাগরিক কিনা, উনি উনি আমেরিকারও নাগরিক যদি- কিনা? উনি বাংলাদেশের নাগরিক, কেউ যদি মনে করেন যে উনি অ্যাট দ্য সেম টাইম উনি আমেরিকান নাগরিক, তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে পাঠান, এভিডেন্স। আপনারা এরকম কিছু দেখেন নাই? না, যে আমরা আমরা এরকম কিছু দেখেন দেখি নাই। এরকম কিছু দেখেন আমরা নাই? কিছু দেখি নাই। যারা দেখার এইরকম কৌতূহল কোনো হয় কিছু নাই? যদি কৌতূহলের বিষয়টা না, কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে, আমি মোস্ট ওয়েলকাম করি। আপনি শফিক ভাই, evidence গুলো এভিডেন্স তো পাঠান। আপনার কাছে আর থাকবে, আপনি না সেন্টারে, আমাদের কাছে না কেন না না, evidence যে থাকবে? শুনেন, আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত জি, কথা হয়েছিল, যে উনি- যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম। তো তখন ওইটার দায় তো বারাক ওবামার না যে বলা যে না আমি ক্রিশ্চিয়ান, এটা তো বলার ওনার দায় না। না, তা এটা না। যে অভিযোগটা করবেন তার এটা দায়। না, এটা কি উনি এসে অভিযোগ বলবেন শফিক ভাই? যে- এটা কি একটা অভিযোগ যে ধরেন একজন লোক না, না, দ্বৈত এটা নাগরিক, তো অসুবিধা ওনার- কি? অসুবিধা কি? না, এটা একটা কি না, এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে স্মিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দ্বৈত নাগরিক, আপনারা- কত ওনার কাছে তা আমরা আপনি বলে দেন শফিক ভাই, আপনি বলে দেন, national security আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকার নাগরিক না, এটা আমার জন্য একদম আমি একটু পারফেক্ট। আগে কি বললাম? আপনি আমি তো বাংলাদেশের আপনাকে নাগরিকটা একটু আগে বলছেন, বাংলাদেশের নাগরিক বলছেন। হ্যাঁ, আমি বলে তো দেন বলছি খলিল- যে উনি বাংলাদেশের নাগরিক, সেই অনুযায়ী আমরা তাকে দিয়েছি। এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক, যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করব এভিডেন্স গুলো আমাদেরকে একটা পাঠান। এটা অনেকে হয় কি এই সমস্ত এই কথাগুলো অনেকে বারবার ইয়েতে আসে, এগুলো চালান। আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে, আমরা হাসাহাসি করি। আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন। একজন Right. বললেন যে আমার এক Right. কলিগকে উনি নিজে
ওনার পাসপোর্ট দেখেছেন, উনি কানাডার নাগরিক। হুম, উনি ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি, হুম। উনি কানাডার নাগরিক না। এখন এই যে এই কথাগুলো এই যে আমার এই এখন যে এই বারবার যে কি বলতে এই যে শফিক ভাই কানাডার নাগরিক না, আপনি আপনার একটা কলিগ নিয়ে বলতে পারলেন, আপনি এইটাও বলে দেন যে উনি আমেরিকান নাগরিক বা কানাডার নাগরিক না, তাহলে তো আমাদের জন্য জীবন সহজ হয়ে যায়। আপনি তো জানেন বললাম সাংবাদিকতা তো, বাংলাদেশে কত চ্যালেঞ্জিং। আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকার নাগরিক। ওকে, আমার ঠিক কাছে আছে, কোনো এভিডেন্স নাই। ঠিক আছে। আমি জানি উনি বাংলাদেশের নাগরিক, এটা। আর কারো কাছে যদি কোনো এভিডেন্স থাকে আমরা ওয়েলকাম জানাই, আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স। কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন, এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার, Right. যে চিপ কথা। Right. বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফর্মেশন করে, যে না আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন। তা আমার মনে হয় যে এইগুলো বিষয়ে যারা বলছেন, আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, বিদেশেও আছে, তারা একটু দেখেন না, একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন আচ্ছা, উনি আমার সত্য কাছে না মনে হয় মিথ্যা যে- আমার বলছেন। কাছে মনে হয় যে নাগরিকত্বের প্রসঙ্গটা, দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গটা, যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক হইতে গেলে তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হইতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখাই যেতে পারে যে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হইতেছেন যারা, তাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আসেন কিনা। যেহেতু আপনি জানেন না এটা নিয়ে, তার আপনাকে আর প্রশ্ন করে কোনো ইয়া নাই। আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম শফিক ভাই, যে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বেশি দর্শক, বেশিরভাগ না, বেশি দর্শক সমর্থন করেছেন এটা দেয়ার ক্ষেত্রে।